সালটা 1898। মুম্বাইয়ের এলফিনস্টন হাই স্কুল। ক্লাসের শিক্ষক পড়াচ্ছেন। পেছন বেঞ্চে বসা একজন ছাত্রকে ডাকলেন একটি অঙ্ক ব্ল্যাকবোর্ডে করে দেখানোর জন্য। ছেলেটি যেই তার নিজের জায়গা থেকে উঠল, তখনই বাকি ক্লাসের ছাত্রদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল। বাকি ছাত্ররা তাদের টিফিন বক্স রাখত ঠিক ব্ল্যাকবোর্ডের পাশে। তারা দৌড়ে এসে তাদের টিফিন বক্স সরাতে লাগলো। কারণ এই ছাত্রটি যদি ব্ল্যাকবোর্ডের কাছে আসে আর তাদের ছায়া যদি ওই টিফিন বক্সের মধ্যে পড়ে, তাহলে নাকি তাদের টিফিন বক্সে রাখা খাবার অপবিত্র হয়ে যায়। মহর পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি কিভাবে পরাধীন ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি হয়ে উঠলেন স্বাধীন ভারতবর্ষের রূপকার, সেই গল্পই শোনাবো আজকের এই ভিডিওতে। ঠিকই ধরেছেন, এতক্ষণ আমি যার কথা বলছি তার নাম ডাক্তার বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্ম 1891 সালের 14 এপ্রিল বর্তমান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মহু অঞ্চলে। রামজি মালোজি সাকপাল ও ভীমবাইয়ের চতুর্দশ সন্তান ভীমরাওয়ের পূর্বপুরুষদের অধিকাংশই ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ভীমরাওয়ের বাবা রামজি সাকপাল মোহন সেনা ছাউনিতে ব্রিটিশদের ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পোস্টে কাজ করতেন। ভীমরাও আম্বেদকর জাতিতে ছিলেন মহর, যে জাতিকে তৎকালীন ভারতের অস্পৃশ্য হিসেবে দেখা হতো, মানে যাকে ছোঁয়া বা যার ছোঁয়া কোনো বস্তু উঁচু জাতির কেউ স্পর্শ করত না। মূলত বাবার ইচ্ছেতেই ভীমরাওয়ের স্কুলের পাঠ শুরু হলো স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। তবে শ্রেণীকক্ষে বসার অধিকার ছিল না তার, ক্লাসের বাইরে বসতে হতো। শিক্ষকদের কোনো প্রশ্ন করার অধিকার ছিল না, কোনো কিছু না বুঝলেও চলে আসতে হতো সেভাবেই। এই স্কুলে থাকাকালীন স্কুলের ট্যাপ খুলে জল খাওয়ার অধিকার অবধি ছিল না। জল তেষ্টা পেলে স্কুলের পিয়নকে বলতে হতো। পিয়ন অ্যাভেলেবেল থাকলে সে পাত্রে জল নিয়ে এসে অনেকটা উপর থেকে জল ফেলতো, আর ভীমরাও অঞ্জলি ভরে সেই জল পান করত। যেদিন পিয়ন আসতেন না বা অন্য কাজে থাকতেন, সেদিন আর জল খাওয়াই হতো। পরবর্তীতে তার পরিবার দাপোলি থেকে সাতারা চলে আসে। এখানে অবশ্য তিনি ক্লাসের ভেতরে বসে ক্লাস করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু বেঞ্চিতে বসতে পারতেন না। ক্লাসের এক কোণে নিজের নিয়ে আসা পাটের বস্তাটি বিছিয়ে বসে পড়াশুনো করতেন। দিন শেষে আবার সেটি নিয়ে যেতেন সঙ্গে করে, কারণ স্কুল পরিষ্কার করা কর্মচারীও সেটি স্পর্শ করতেন না। 1897 সালে আম্বেদকরের পরিবার মুম্বাই চলে আসেন। মুম্বাইয়ের এলফিনস্টন হাই স্কুলে ভর্তি হন এবং সেই বিদ্যালয়ের প্রথম নিচু জাতির শিক্ষার্থী ছিলেন তিনি। 1906 সালে তার বিবাহ দেওয়া হয় 9 বছর বয়সী রামাবাইয়ের সাথে। 1907 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড এলফিনস্টন কলেজে। তার এই সাফল্যে মাহার কমিউনিটির মানুষদের মধ্যে খুশির তরঙ্গ বয়ে যায়, কারণ সেই সময় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় পাশ করা অনেক বড় ব্যাপার ছিল, তাও আবার নিচু জাতি থেকে। এরপর বি.আর. আম্বেদকর 1912 সালে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্সে বিএ ডিগ্রি লাভ করেন। 1913 সালে বরোদার মহারাজা শিবাজিরাও গায়কোয়াড় থার্ড প্রদত্ত স্কলারশিপ পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আমেরিকা চলে যান। 1915 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এম.এর ডিগ্রি লাভ করেন। 1916 সালে একটি গবেষণার জন্য পিএইচডি পান। ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর তিনি 1916 সালে লন্ডনে চলে আসেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি ইকোনমিক্স নিয়ে গবেষণা শুরু করেন, কিন্তু স্কলারশিপের সময়সীমা শেষ হয়ে যাওয়ার জন্য পড়াশুনো এবং গবেষণা মাঝপথে থামিয়ে 1917 সালে তিনি ভারতে ফিরে আসতে বাধ্য হন এবং ফিরে এসে বরোদা প্রিন্সলি স্টেটের জন্য কাজ করতে শুরু করেন, কারণ বরোদার মহারাজার স্কলারশিপ পেয়েই তিনি বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। কিন্তু খুব বেশি দিন এখানে কাজ করতে পারলেন না। ক্লার্ক, অ্যাকাউন্টেন্টের মতো নানা চাকরির পাশাপাশি এই সময়ে টিউশন অবধি পড়ান, এমনকি একটি ইনভেস্টমেন্ট কনসাল্টিং ফার্ম পর্যন্ত শুরু করেন। কিন্তু তার ক্লায়েন্টরা যখন জানতে পারল যে তিনি নিচু জাতির, তখন তারা নিজেদের গুটিয়ে নেন এবং অচিরেই ভীমরাও তার ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হন। এরপরে 1918 সালে মুম্বাইয়ে অবস্থিত সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে প্রফেসর হিসেবে যোগদান ভীমরাও।
অচিরেই ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কলেজের অন্যান্য প্রফেসরেরা তার ছোঁয়া গ্লাস কিংবা জাগে জল খাওয়ার বিষয়ে আপত্তি জানানোয় তাকে এই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। 1921 সালে তিনি পুনরায় লন্ডনে ফিরে যান এবং ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। 1923 সালে লন্ডন ইউনিভার্সিটি তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। দেশে ফিরে এসে আইনকে পেশা হিসেবে বেছে নেন। 1926 সালে তিনি সফলভাবে 3 জন অব্রাহ্মণ নেতাকে রক্ষা করেছিলেন, যারা ব্রাহ্মণ সম্প্রদায়কে ধ্বংস করার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এই জয় যেমন সুদূর প্রসারী সামাজিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, ঠিক তেমনই ব্যক্তিগতভাবে ভীমরাও হয়ে ওঠেন এক কেন্দ্রীয় চরিত্র। বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করার সময় অস্পৃশ্য এবং নিচু জাতির মানুষদের মধ্যে শিক্ষার প্রসারে তিনি নানা উদ্যোগ নেন। বহিষ্কৃত হিতকারিণী সভা নামে তিনি একটি সংগঠন তৈরি করেন, নিচু জাতির মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি তাদের মধ্যে সামাজিক বোধ তৈরির লক্ষ্যকে সামনে রেখে। সে সময় তিনি নানা পত্রিকা প্রকাশ করতেন, যেমন মুখনায়ক, বহিষ্কৃত ভারত, ইকুয়ালিটি জানতা। এই পত্রিকাগুলোর মুখ্য উদ্দেশ্য ছিল দলিতদের নিজ অধিকার সম্বন্ধে সচেতন করা। 1925 সালে তিনি সাইমন কমিশনের সাথে কাজ করার জন্য বোম্বে প্রেসিডেন্সি কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হন। এরপর আম্বেদকর অস্পৃশ্যতার বিরুদ্ধে সক্রিয় আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। পানীয় জলের কুয়ো, ট্যাপ বা চাপা কল থেকে যাতে সকল মানুষ জল নিতে পারে, তার জন্য গ্রাম থেকে গ্রাম পায়ে হেঁটে সাধারণ মানুষদের নিয়ে শুরু করলেন জন আন্দোলন। শহরের প্রধান জলাশয় থেকে অস্পৃশ্য সম্প্রদায়ের জল তোলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মাহাদেতে একটি সত্যাগ্রহের নেতৃত্ব দেন। 1927 সালের শেষের দিকে একটি সম্মেলনে আম্বেদকর বর্ণবৈষম্য এবং অস্পৃশ্যতাকে আদর্শগতভাবে ন্যায্যতা দেওয়ার জন্য হিন্দু শাস্ত্র মনুস্মৃতি গ্রন্থের প্রকাশ্যে নিন্দা করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রাচীন এই গ্রন্থের কপি পুড়িয়ে দেন। 1927 সালের 25শে ডিসেম্বর তিনি ও তার হাজার হাজার সমর্থকেরা মনুস্মৃতির কপি জনসমক্ষে পড়ান। এরপর থেকে প্রতি বছর 25শে ডিসেম্বর তারিখটি আম্বেদকরবাদী এবং দলিতদের দ্বারা মনুস্মৃতি দহন দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই সমসাময়িক সময়ে হিন্দু মন্দিরগুলিতে দলিতদের প্রবেশের অধিকার আন্দোলন শুরু করেন, যার মধ্যে কালারাম মন্দিরে প্রবেশের অধিকার আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। 1932 সালে ব্রিটিশ সরকার নিম্নবর্ণের মানুষদের জন্য পৃথক ভোটাধিকারের প্রস্তাব করলে গান্ধীজি এর প্রতিবাদে অনশন আন্দোলন শুরু করেন। এই সময় আম্বেদকর ও মদন মোহন মালব্য ও কংগ্রেসি নেতৃত্বের সুপারিশে এই বিষয়ে আলোচনার মাধ্যমে মধ্যস্থতায় পৌঁছান এবং সমাজের নিচু স্তরের মানুষদের জন্য 148টি আসন সংরক্ষিত রাখতে সফল হন। 1935 সালে ডাক্তার ভীমরাও বোম্বেতে অবস্থিত গভর্নমেন্ট ল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন এবং এই পদে তিনি 2 বছর ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজাস কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এই সময় 1935 সালে তার স্ত্রী রামাবাই মারা যান। 1936 সালে আম্বেদকর প্রতিষ্ঠা করেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। পার্টির ঘোষণাপত্রে তিনি বলেছিলেন, ভারতীয় জনতার শিকল ভাঙার প্রক্রিয়া তখনই সম্ভব হবে যখন আর্থিক এবং সামাজিক 2 রকমের অসাম্য আর গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা যাবে। 1936 সালে আম্বেদকর তার সেই প্রখ্যাত বই অ্যানহিলিয়েশন অফ কাস্ট প্রকাশ করেন, যেখানে তিনি হিন্দু ধর্মের মধ্যেকার বর্ণ প্রথার বিরুদ্ধে সরব হন। ভাইসরয় কাউন্সিলের শ্রমিক প্রতিনিধি হিসাবে 27শে নভেম্বর 1942 বাবা সাহেব তৈরি করেছিলেন সেই আইন, যার ফলে এই দেশে প্রথম 8 ঘন্টার শ্রম আইনি স্বীকৃতি পেয়েছিল। কোটি কোটি শ্রমিক 12, 14, 16 ঘন্টা শ্রমের বাধ্যতা থেকে মুক্তি পেয়েছিল। এর পরবর্তী কয়েক বছরে আম্বেদকর আরও কয়েকটি বই লেখেন, যা তাকে ভারতীয় বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে দেশের অনগ্রসর জাতি ও উপজাতির নেতা হিসাবে দারুণভাবে জনপ্রিয় করে তোলে। যে 2টি বইয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল থটস অন পাকিস্তান এবং হু ওয়্যার শূদ্রাস।
এই সময়কালেই আম্বেদকর তার নির্মিত ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টির নাম বদলে করেন শিডিউল্ড কাস্টস ফেডারেশন। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরকে আমন্ত্রণ জানান। ঠিক 2 সপ্তাহের মাথায় ভারতবর্ষের সংবিধান রচনার লক্ষ্যে নির্মিত হয় ড্রাফটিং কমিটি, আর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন আম্বেদকর। কিভাবে আইন প্রণয়ন করতে হয় ও তৈরি করতে হয় বাবা সাহেবের থেকে বেশি জানা লোক সেই মুহূর্তে দেশে নেই, সেটা নেহেরু বিলক্ষণ জানতেন। আর জানতেন বলেই কংগ্রেস এবং গান্ধীর নানা তত্ত্বের বিরোধী হওয়া সত্ত্বেও আম্বেদকরকেই সংবিধান তৈরির দায়িত্ব দেন তিনি। 1949 সালের 25শে নভেম্বর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া তুলে দেন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে। সংবিধান প্রণেতা হিসাবে স্থায়ীভাবে তার নাম উঠে যায় ইতিহাসের পাতায়। দেশ কোন পথে চলবে, সরকার কিভাবে গঠিত হবে, লোকতন্ত্র কেমন হবে, শাসন ব্যবস্থা কেমন হবে, বিচার ব্যবস্থাই বা কেমন হবে, আইন কেমন হবে, দেশের মানুষের জন্য কি কি অধিকার থাকবে, এই সবই ঠিক করলেন সেদিনের সেই ছেলেটি যাকে শ্রেণীর কক্ষে বসতে পর্যন্ত দেওয়া হয়নি এক সময়, জল না পান করে সারাদিন স্কুলে ক্লাস করতে হয়েছে। 25শে নভেম্বর সংসদে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ভীমরাও আম্বেদকর, যা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি মনে করি সংবিধান যতই ভালো হোক না কেন তা অবশ্যই খারাপ হিসাবে প্রতিপন্ন হবে যদি যাদের দ্বারা এটি লাগু হবে বা যারা এটিকে ব্যবহার করবেন তারা খারাপ হন। আম্বেদকর সেদিনের ঐতিহাসিক ভাষণে জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র রক্ষায় আগ্রহী সকলকে যে সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একজন ব্যক্তি যতই মহান হন না কেন কোনোভাবেই তার পদতলে নিজের স্বাধীনতা সমর্পণ করা উচিত নয়। তার উপরে এতটা আস্থা রাখাও উচিত নয় যাতে সে প্রতিষ্ঠানটিকেই ধ্বংস করতে সক্ষম হয়। দেশের জন্য আজীবন সেবা করে গেছেন এমন মহাপুরুষদের প্রতি কৃতজ্ঞ হওয়ার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু কৃতজ্ঞতা বোধেরও যেন একটা সীমা থাকে। ধর্মে ভক্তি আত্মা মুক্তির পথ হলেও হতে পারে, কিন্তু রাজনীতিতে ভক্তি বা বীর উপাসনা হলো অবক্ষয় এবং একনায়কত্বের নিশ্চিত রাস্তা। তিনি আরো বলেন, আমি মনে করি যে আমরা যে নিজেদের একটি জাতি বলে বিশ্বাস করি সেটা একটা বড় ভ্রম। কয়েক হাজার জাতিতে বিভক্ত মানুষজনেরা কিভাবে একটি জাতি হতে পারে? যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে সামাজিক ও মনস্তাত্ত্বিক অর্থে আমরা এখনো একটি জাতি নই, ততই সেটা আমাদের জন্য মঙ্গল। তবেই আমরা জাতি হয়ে ওঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো এবং লক্ষ্য অর্জনের উপায় সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করব। সংবিধান লাগু হওয়ার ৭৩ বছর পার করেও আমরা এক জাতি হয়ে উঠতে পারিনি। আজও অস্পৃশ্যতা, জাতপাত, ছোঁয়াছুঁই চলছে উগ্র ধর্মীয় বিভাজন। শাসকের মূল লক্ষ্যই যেন এই বিভাজনকে বাঁচিয়ে রাখা। দলিতদের উপর হওয়া নৃশংসতাগুলি সংবাদপত্রে পড়ি, আর উচ্চবিত্তদের তালিকায় কোনো দলিতের, আদিবাসীর নাম পাই না। যখন সবচেয়ে বঞ্চিতদের তালিকা বানাই তখন ৮০% থেকে ৯০% তারাই থাকে যারা বর্ণ ব্যবস্থায় মনুকথিত শূদ্র তথা নিচু জাতি। এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার। এই সময় অর্থাৎ ড্রাফটিং কমিটির দায়িত্ব পালনের সময়কালে ডক্টর আম্বেদকর গুরুতর অনিদ্রাজনিত অসুখ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নিউরোপ্লাস্টিক ব্যথায় অত্যন্ত কষ্ট পেতেন। সেই সময়ে দারুণভাবে তার খেয়াল, যত্ন ও শুশ্রূষা করেছেন তার দ্বিতীয় পত্নী ডাক্তার সবিতা আম্বেদকর, যার আসল নাম ডাক্তার শারদা কবির। 1948 সালের 15ই এপ্রিল 20 বছরের বড় আম্বেদকরকে বিয়ে করে ব্রাহ্মণ ঘরের উচ্চশিক্ষিত মহিলা ডাক্তার কবির সেই সমকালীন ভারতের জাতপাত প্রথার বিরুদ্ধে শুধু যে এক বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেন তাই নয়, পরবর্তী সময়েও আম্বেদকরের চিন্তা ও ভাবনা সমাজের মধ্যে প্রসারের ক্ষেত্রে এক বড় ভূমিকা নেন। 1951 সালে তিনি হিন্দু কোড বিলকে সংসদে পেশ করেন এবং প্রশ্নোত্তর পর্বে সমাজের
জাতি, লিঙ্গ, বর্ণ বৈষম্যের শিকলগুলিকে ধর্মীয় আবরণ দিয়ে কঠোরতর করার সুদীর্ঘকালের ষড়যন্ত্র বিষয়ে যে বক্তৃতা দেন তা আজও প্রাসঙ্গিক। তিনি তখন এমন সব কথা বলেছিলেন যা এখনো বলতে গেলে যথেষ্ট সাহসের প্রয়োজন। তিনি বলেন, যদি আমি বিচারক হতাম আর সীতারামের মামলা আমার কাছে আসতো, তাহলে আমি রামকে আজীবন কারাবাসের শাস্তি দিতাম। তিনি বলেন, আমাদের আখ্যানগুলিকেও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নারীর প্রতি জাতি ও বর্ণের শোষণকে আরো কঠোর করা যায়, জাতি বৈষম্যকে ধর্মীয় মোড়কে ঢেকে রাখা যায়। এই হিন্দু কোড বিলটি সংসদে পরাজিত হওয়ার পর 27 সেপ্টেম্বর 1951 সালে আম্বেদকর নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1950 সাল নাগাদ আম্বেদকর বুদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়ে ওঠেন। 1956 সালের 16 অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার আগেই 1955 সালে তিনি ভারতীয় বৌদ্ধ মহাসভা প্রতিষ্ঠা করেন। 1956 সালে দ্য বুদ্ধা অ্যান্ড ইজ ধাম্মা বইটি লেখা সম্পূর্ণ করেন। এই লেখাটি সম্পূর্ণ করার 3 দিন পরে 6 ডিসেম্বর নিজের বাসভবনে ডাক্তার আম্বেদকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1990 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক উপাধি ভারত রত্নতে ভূষিত করা হয় ডাক্তার বি.আর. আম্বেদকরকে। 2012 সালে 3টি টেলিভিশন চ্যানেল যথাক্রমে হিস্ট্রি, TV18 এবং CNN-IBN যৌথভাবে স্বাধীনতা পরবর্তী ভারতের সেরা ভারতীয় বেছে নেওয়ার জন্য একটি ভোটদান প্রক্রিয়া সংঘটিত করে, যাতে 2 কোটি মানুষের মতামতের ভিত্তিতে সেরা ভারতীয় সম্মান পান ডাক্তার বি.আর. আম্বেদকর। নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডাক্তার অমর্ত্য সেন ডাক্তার বি.আর. আম্বেদকর সম্বন্ধে বলেন, আম্বেদকর ইজ ফাদার অফ মাই ইকোনমিক্স। শেষে বলি, বাবা সাহেবকে তার তথাকথিত ভূঁইপোর ফোড়েরা ঠিক তাই বানিয়ে তুলতে চাইছেন যা হয়ে উঠতে বাবা সাহেবের নিজের সারা জীবনে চরম আপত্তি ছিল। বাবা সাহেবের মূর্তি বানিয়ে হাতে সংবিধান ধরিয়ে তারা পুজো শুরু করে দিয়েছে এবং তার সবচেয়ে মহৎ বৈপ্লবিক লেখা অ্যানহিলিয়েশন অফ কাস্ট সংক্রান্ত বই এবং চিন্তাধারাকে কবরে পাঠিয়েছে। পুজোর জয়ঢাকে বাবা সাহেবের দৃঢ় প্রতিজ্ঞ স্বর এবং চিন্তাধারা চাপা পড়ে গেছে। এরা না ভালো করে বাবা সাহেবকে পড়েছে, না বুঝেছে। এরা তারাই যাদেরকে বাবা সাহেব জনসভাগুলিতে ডান্ডা মেরে ভাগিয়ে দিতেন। ঔরঙ্গাবাদের এক সভায় বাবা সাহেব সত্যিই তাই করেছিলেন। যে মুহূর্তে বাবা সাহেবের গাড়ি সভায় পৌঁছায়, কিছু লোক বাবা সাহেবকে প্রণাম করবে বলে ভিড় করে আসে। বাবা সাহেব তখন লাঠি উঁচিয়ে তাদেরকে মারতে যান এবং বলেন, আমার ভক্তের প্রয়োজন নেই, আমার চিন্তাধারার জন্য সমর্পিত সচেতন বোধসম্পন্ন কর্মীর প্রয়োজন। বহুমুখী প্রতিভার অধিকারী ভারতীয় সংবিধানের রূপকার বি.আর. আম্বেদকর এক শক্তিশালী আত্মনির্ভর ভারত গঠন করতে চেয়েছিলেন, যে ভারত সমগ্র বিশ্বে আপন বৈভবে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। তাই সব দেশের সংবিধানের ভালো অংশগুলোকে নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। অস্পৃশ্যতা, অশিক্ষা, জাতিভেদ, ধর্মান্ধতাকে পরাজিত করে ডাক্তার বি.আর. আম্বেদকর এক বৈভবশালী ভারতবর্ষ করার জন্য একজন একনিষ্ঠ সেবক, সেনাপতি ও শিল্পী ছিলেন, একথা বলাই বাহুল্য। বাবা সাহেব সম্পর্কে আরো বেশি মানুষকে সচেতন করার আমার এই প্রয়াসে সামিল হন আপনিও। ভিডিওটি যত বেশি বেশি করে সম্ভব শেয়ার করুন আপনার সকল পরিচিত মানুষদের মধ্যে। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।